বিশ্বকাপে ৭২ বছরে সবচেয়ে দ্রুততম মাস্টারপিস ডেম্বেলের। নরওয়ের বিপক্ষে মাত্র ৩২ মিনিটে হ্যাট্রিক করেন ফরাসি এই ফুটবল তারকা ওসমান ডেম্বেলে। এবং এখন শুধু সবার মুখে মুখে ওসমান ডেম্বেলের কথা, কারণ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত হয়েছে ৩টি হ্যাট্রিক। প্রথমটি লিওনেল মেসি, তারপরেরটি ডেভিড, এবং শেষ যেই হ্যাট্রিক আমরা দেখেছি এত দ্রুত সময়ে হ্যাট্রিক গত ৭২ বছরের বিশ্বকাপে অন্য কেউ করেনি। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি টিবিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে আছি মো। আমার সঙ্গে রয়েছেন ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম মামুনুল ইসলাম। কি খবর? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ আপু, ভালো। কেমন দেখলেন ফ্রান্স এবং নরওয়ের ম্যাচ? সুপার ম্যাচ হয়েছে। নরওয়ে কিন্তু তার বেস্ট 11 নিয়ে নামাই নাই। আপনি যদি একটা জিনিস চিন্তা করে দেখেন, পুরো হাল্যান্ডের অনুপস্থিতি ম্যাচকে কতটা পিছিয়ে দিয়েছে। এটাই বলতেছি যে আপনি যদি একটা ম্যাচ পুরোটা দেখেন, ভালোভাবে অবজার্ভ করেন, গোলগুলি কিন্তু সুপার গোল করেছে ডেম্বেলে। তিনটা গোল এক্সেলেন্ট গোল, এক্সট্রাঅর্ডিনারি গোল। আপনার ড্রিবলিং করে গুড ফিনিশ, বাম পা ডান পায়ে দুই পায়ে ফিনিশ করেছে। নর্মাল কথা ছিল, নরওয়ে কিন্তু সুযোগ ক্রিয়েট করেছিল। পেনাল্টি যখন পেয়েছে তখন যদি গোলটা হয়ে যেত, ফ্রান্স প্রেসারে থাকতো। বাট তারা ফ্রান্সকে প্রেসার করার মতো যে সুযোগগুলি পেয়েছিল, সেই সুযোগগুলি যদি কাজে লাগাতো, আজকে ম্যাচটা 4-1 হতো না। আপনার ধরেন 4-3 বা 3-2 মধ্যে থেকে যেত। বাট হয় কি, ওই নরওয়ে আই থিঙ্ক এই ম্যাচটা এভাবে সিরিয়াস নেয়। ফ্রান্স আসলে তাদের কোচ না থাকাটায় যে প্রবলেমটা ফেস করতে হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন। মানে একটা হেড কোচ বেঞ্চে না থাকলে প্রবলেমটা আপনার টিমের মধ্যে এটা এফেক্ট আসে। ফ্রান্সের ডিফেন্স লাইন কিছুটা উইক ছিল, তারা নরওয়ে অ্যাটাক করতেছিল, স্পেস পাচ্ছিল, বাট তারা স্কোর করতে পারছিল না। বাট আমি মনে করি ম্যাচটা 4-1 রেজাল্ট দেখে ইন দ্য ম্যাচের আপনার ভিউটা বুঝবেন না, ফ্রান্স বেটার ফুটবল খেলেছে। নরওয়ে স্পেস সুযোগ পেয়েছে, কিন্তু নরওয়ের সুযোগগুলি কাজে লাগাতে পারেনি। তারা পেনাল্টি মিসের পর মনে হলো না, তারা আসলে ওই জায়গাটুকুতে হাল্যান্ড না থাকলে তাদের প্রবলেম অন্য ম্যাচে আপনাকে ফেস করতে হবে। এক্স্যাক্টলি। এবং হাল্যান্ডের মতো একজন প্লেয়ার, নাম্বার 9, এবং তার যে হাইট সম্ভবত 6 ফিট 5 এরকম কিছু একটা হবে হয়তো। হাইটের থেকে সবচেয়ে বেশি হলো তার গতি, হ্যাঁ, তার স্পিডটা, ইনস্ট্যান্ট স্পিডটা এবং তার ফিনিশটা আসলে সুপার। কারণ সে মানে একজন হাল্যান্ডের মতো নাম্বার 9 ডিফেন্ডারের মাঝখানে থাকবে, মানে ডিফেন্ডারের জন্য এটা টাফ জব যে তাকে স্টপ করানো। কারণ ডিফেন্ডারের পিছনে স্পেস যদি সে পায়, সে কিন্তু সেটা ডেঞ্জার। এবং ক্রসও দেখবেন সে মিট করে, কারণ তার হাইট অনেক বড়। বাট সেই জায়গা থেকে কালকে তাকে না, মানে এই ম্যাচে তাকে না নামানো, এটা মানে কেন, কি মনে হয় আপনার? দেখেন, এটা তাদের কোচের ট্যাকটিক্যাল একটা মানে আপনার প্ল্যান হতে পারে। কেন তার রিজন হচ্ছিল, আপনার নেক্সট ম্যাচ কার সঙ্গে পড়বে এবং তাকে ফ্রেশ ভাবে নেক্সট ম্যাচে আপনার সেকেন্ড রাউন্ডটা ভেরি ইম্পর্টেন্ট। তারা অলরেডি সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করে ফেলছে। তারা তাই এই ম্যাচে প্রেশার নিতে, তাদের বেস্ট 3 জন প্লেয়ার কিন্তু রেস্টে, ক্যাপ্টেন শো এবং লেফট উইঙ্গার নাম্বার 9 অ্যান্ড ক্যাপ্টেন, 3 জনকে কিন্তু তারা রেস্ট দিয়েছে আপনার হাল্যান্ড শো। আমি মনে করি যে এই ধরনের রেস্ট কেন দেয়, এটা মানে আপনার অন্য প্লেয়ারকেও জায়গাটা আপনাকে দেখে নিয়ে হলো, প্লাস তারা ফ্রেশ হয়ে নেক্সট ম্যাচে খেলবে। আর ইনজুরিতে পড়লে তো তাদের জন্য এটা টাফ, যে হাল্যান্ডের মতো স্ট্রাইকার যদি আর ইংলিশ লিগে লং ম্যাচ খেলে তারা এখানে আসছে। একেবারেই তাই। আমি একটু এমবাপ্পের প্রসঙ্গে আসি। লাস্ট ম্যাচে এমবাপ্পে কোনো গোল পায়নি, সো এমবাপ্পের প্রসঙ্গে কি বলবেন? বাট তিনি খুব ভালো খেলেছেন। দেখেন, এমবাপ্পে গোল পায়নি এটা ইস্যু না। এমবাপ্পে কিন্তু তার বেস্ট অ্যাসিস্ট প্লাস পারফর্ম করেছে মাঠে, যতটুকু ছিল 85 মিনিট বা 84 মিনিট পর্যন্ত ছিল, সে তার বেস্টটা দিয়ে কিন্তু মাঠ থেকে উঠেছে। এখন আমি বললাম না, তাদের একটা এমবাপ্পে না, আপনার দেম্বেলে বলেন, বকুলো বলেন, মানে অনেক প্লেয়ার তাদের অ্যাভেলেবেল আছে। এবং যে কেউ যেদিন তারা মাঠের মধ্যে ক্লিক করতেছে, যে কেউ গোল করতেছে। দেখেন লাস্ট ম্যাচ এমবাপ্পে গোল করে নাই, হ্যাটট্রিক করলো কে? দেম্বেলে। এবং রেকর্ডও সেটা আপনি কিছুক্ষণ আগে বলছেন, 72 বছরের একটা রেকর্ড, যে খুব আর্লি হ্যাটট্রিক করা। সবকিছু মিলে অ্যাজ এ টিম ফ্রান্স এখনো পর্যন্ত দুর্দান্ত। একেবারেই তাই। তাহলে কি আমি এমনটা বলতে পারি, এবারের বিশ্বকাপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হচ্ছে ফ্রান্স? আপনি একমত আমার সাথে? আমি একমত। ও, দ্যাটস গ্রেট। একটু যদি যে নকআউট পর্বে ফ্রান্সের সবচেয়ে চ্যালেঞ্জ কি হতে পারে? নাকি কোনো চ্যালেঞ্জ ফেস করবে না? ফ্রান্স কার সঙ্গে আসলে খেলা হবে সেটা দেখার বিষয়। আপনার যার সঙ্গে খেলা হোক, গ্রুপে যার সঙ্গে হবে, যে টিমের সঙ্গে হবে, আসলে ওই টিমেরই প্রেশার। কারণ ফ্রান্সের মতো টিম এখনো পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে, তার আশেপাশে কেউ মানে নাই। আপনি যদি স্কোর লাইন দেখেন, সবগুলি 3 গোলের উপরে, তাহলে আপনাকে এতটুকু চিন্তা করতে হবে, তার সঙ্গে যে টিমেরই খেলা হবে আসলে তাদের জন্য ডিফিকাল্ট ফ্রান্সকে আটকানো। একেবারেই তাই। আমি পরের ম্যাচে যাব, সেনেগাল ভার্সেস ইরাক।
5-0 এমনটা হবারই কথা। ইরাক খুব একটা ভালো খেলেনি, অন্যদিকে সেনেগাল ভালো আসলে খেলেছে last, আসলে ম্যাচটা এক পেশে লেগেছে আমার কাছে আসলে সেনেগাল খুব ভালো টিম। আপনি সেনেগালের যদি নিঃসন্দেহে। মানে অ্যাজ এ টিম ফ্রান্সের সঙ্গে ম্যাচ দেখেন, তাদের আমি মনে করি টিমটা খুবই ভালো। তারা আসলে যে গ্রুপে পড়েছে ওই গ্রুপে তারা ওখান থেকে মানে আমার মনে হয়েছে যে না, টাফ একটা গ্রুপ, ওখান থেকে উঠে আসতে ফ্রান্সকে হারানো, এগুলো অনেক অনেক কিছু টাফ। বাট আমার মনে হয় যে সেনেগাল তার বেস্ট ম্যাচটা খেলেছে, 5-1-এ তারা কোয়ালিফাই করেছে অলমোস্ট। আপনাকে এটা মানে তারা কোয়ালিফাই করেছে, তারা তাদের বেস্ট ম্যাচটা ওই দিনই খেলে ফেলেছে। ইরাকের লাল কার্ড খাওয়া কি তাদেরকে অনেকটা পিছিয়ে স্বাভাবিক, দিয়েছিল? একটা ইন্টারন্যাশনাল ম্যাচে যখন একজন কম নিয়ে খেলবেন সেটা আপনাকে প্রেসারেই ফেলাবে। যেমন বেলজিয়ামের এগেনস্টে আপনার যদি বেলজিয়ামের এগেনস্টে যদি ইরাক ওই টাইমটাতে যদি আপনার 1-0-তে যখন 0-0-তে ছিল, একজন রেড কার্ড খেয়েছিল 75 মিনিট, তখন যদি সে প্রেসারটা দিত, সে বেলজিয়ামের সঙ্গে জেতার একটা সুযোগ থাকতো। এই সুযোগটা তারা নেয় নাই, বাট সেনেগাল ওই সুযোগটা নিয়েছে। আমি কি এমনটা বলতে পারি যে এবারে আফ্রিকার প্রতিনিধিদের মাঝে সেনেগাল হচ্ছে সবচেয়ে ফেভারিট, সবচেয়ে স্ট্রং? ঘানাও আছে, ঘানা আছে, বাট ঘানার যে পারফরমেন্স আমরা দেখেছি তার থেকে সেনেগাল বেটার। এক্স্যাক্টলি। একটু আগের প্রসঙ্গে আমি যাব, ওসমান ডেম্বেলে। কি মনে হয় এবার ব্যালন ডিওর কি তিনি পাচ্ছেন? কে, ওসমান ডেম্বেলে? হ্যাঁ, না, আসলে এটা ওয়ার্ল্ড কাপ টিম না জেতা পর্যন্ত, আপনার সবকিছু না দেখা পর্যন্ত আপনাকে কে ব্যালন ডিওর পাবে সেটা আপনার বলা মুশকিল। ফ্রান্স যদি ফাইনাল যায়, যদি এমবাপ্পে আপনার গোল্ডেন বুট জিতে, তাইলে আপনাকে এমবাপ্পেকে ধরে নিতে হবে, এবং গোল্ডেন বলও সে জিতবে যদি ফ্রান্স চ্যাম্পিয়ন হয়। কারণ মানে ফুল ম্যাচ যদি আপনি দেখে, অবজারভেশন দেখে, আপনাকে তাকে বেস্ট প্লেয়ার দিতে হবে। আর যদি গোল করতে থাকে, তারও গোল, দেম্বালের মানে আই থিঙ্ক 4 গোল, আপনার এমবাপ্পেরও 4 গোল, সবকিছু মিলে আপনাকে লাস্ট ওয়ার্ল্ড কাপ যে দল চ্যাম্পিয়ন হবে, ওখানে যে বেস্ট পারফর্মার হবে সেই ব্যালন ডিওর জয় লাভ করবে। একেবারেই তাই। আমি চলে যাব পরের ম্যাচে, কাবো ভের্দে এবং সৌদি আরব। কাবো ভের্দে সামহাও এবার 0-0 ড্র করছে, বাট সৌদি আরব এমন একটা টিম, আমি ভেবেছিলাম যে কাবো ভের্দে হয়তো অবশ্যই গোল করবে এবং জয়লাভ করবে, বাট ম্যাচটা ড্র হয়ে গেল। দেখেন কাবো ভের্দের যে ডিফেন্ডিং প্যাটার্ন বা ডিফেন্ডিং যে ব্লক, এই ব্লক কিন্তু স্পেনের মতো টিম ভাঙতে পারেনি। তাহলে আপনাকে বুঝতে হবে তার ডিফেন্ডিং ব্লকটা অনেক স্ট্রং। সে 3টা ম্যাচে গোল রিসিভ না করা, আপনাকে এটা আপনাকে মাথায়, আবার গোল রিসিভ করছে, আবার গোলও ব্যাক করেছে, মানে সবকিছু মিলে আমি বলবো যে ওই টিমের ডিপ ডিফেন্ডিং ভেরি স্ট্রং। তারা অন্যদেরকে সুযোগ 0-0 গোলে তারা ড্র করলেন। এই ড্রতে কারা বেশি লাভবান, কাবো ভের্দে নাকি সৌদি আরব? সৌদি আরব তো বাদ আউট, বাট কাবো ভের্দে এটাতে লাভবান, কারণ তার অলরেডি 3 ম্যাচে তার 3 পয়েন্ট। 3 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে আমি এমনটা শুনছিলাম তারা সম্ভবত নকআউটে খেলবে আর্জেন্টিনার সঙ্গে। স্টাফ জব আর্জেন্টিনার জন্য, কারণ এই ধরনের টিম যখন আপনার গ্রুপ থেকে ড্র করতে করতে সেকেন্ড রাউন্ডে আসে, আপনার যখন ট্রাইব্রেকারে যায়, মানে পুরা ম্যাচ যদি ড্র করে, তাদের যে গোলকিপারের পারফরমেন্স সবকিছু মিলে আমি মনে করছি এটা আর্জেন্টিনার জন্য টাফ হবে। একেবারেই তাই, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। বাট আমি শুধু ভাবছি যে আর্জেন্টিনার মানে প্রতি বছরই কেন যেন খুব সহজ দলগুলো তারা পায়। মানে কাবো ভের্দে ডেফিনেটলি এতটা কঠিন দল না, যদিও বলা হচ্ছে যে হ্যাঁ এবারে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে, ওয়ার্ল্ড কাপে যে সব দল আসে সবই কঠিন দল, কে কোন দিন ক্লিক করে সেটা দেখার বিষয়। আর কাবো ভের্দে প্রথম ম্যাচই তো আপনাকে চমক দিয়েছে, স্পেনের মতো টিমকে, আমরা যাকে বিশ্ব চ্যাম্পিয়ন ধরা হচ্ছে 2টা টিমের মধ্যে, একটা ফ্রান্স একটা তারা, ওই টিমকে আপনার গোল করতে দেয় না, এবং স্টার্টিং এ তারা চমক দেখিয়েছে। তা আপনাকে বুঝতে হবে তারা চমক দেখাইতে আসছে। এটা আসলে সহজ টিম না, আর্জেন্টিনার জন্য টাফ সবচেয়ে বেশি। কেন, আর্জেন্টিনার বেসিক্যালি 2 ম্যাচে আপনার মেসি স্কোর করেছে, অন্য কেউ স্কোর করেনি। এইটার জন্যই আপনাকে চিন্তার বিষয়, মাথায় আপনাকে এটা চিন্তার বিষয় থাকবে, কারণ আপনার অন্যরা স্কোর না করলে, আপনি যেদিন মেসি ক্লিক করবে না বা গোল করতে পারবে না, অন্যদের ওই সুযোগটা যদি না নিতে পারে তাহলে ডিফিকাল্ট ম্যাচ। কারণ এইসব ম্যাচ তো ড্র হলে আপনাকে ট্রাইব্রেকারে গেলে ভাগ্যের নির্ধারণে চলে যায়। বাট আমার ধারণা ট্রাইব্রেকারে গেলে আর্জেন্টিনাই জিতবে। যাই হোক, আমি পরের ম্যাচে যাব, স্পেন ভার্সেস উরুগুয়ে। 1-0 জয়লাভ করলো স্পেন, এবং স্পেনের প্রসঙ্গে আমরা একটু আগেই বলছিলাম। সো ফার্স্ট ম্যাচটা তারা ভালো করতে পারেনি, এরপর তারা ভালো করলেন, এবং লাস্ট ম্যাচে 1-0 জয়। এটা আপনি কতটুকু মনে হয় যে স্যাটিসফাইড পারফরম্যান্স তারা দিয়েছেন? দেখেন 1-0 জয় একটা জিনিস আছে, আপনার 5-0 জয়, পয়েন্ট কিন্তু 3টা সেম। আপনাকে দেখতে হবে মাঠে কি ভালো ফুটবলটা খেলতে হবে। স্পেনের জয়টা কি উরুগুয়ের বিপক্ষে 1-0 খুবই মানে, দেখেন সবচেয়ে ভালো সাইড হচ্ছে আপনি গোল রিসিভ না করাটা। যে কোনো টিমের জন্য আপনি গোল করেন একটা, বাট আপনি গোল রিসিভ করেন নাই, এটা কিন্তু একটা স্ট্রং সাইড। 2 সাইডে আপনি যদি মনে করেন 5-0 গোলে জিতলেন, বাট আপনি 2টা রিসিভ করলেন,
এটা কিন্তু ব্যাড সাইট একটা টিমের জন্য গোল রিসিভ করা। আমি মনে করি যে পারফরমেন্স অনুযায়ী যে স্পেনকে আপনারা দেখতে চাই, যেমন ফ্রান্স যেমন একটার পর একটা ম্যাচ ভালো খেলতেছে, ওইদিকে স্পেন ম্যাচের ভালো খেলাটা আমরা এখনো আজ পর্যন্ত দেখতে পাই। এখানে কি ভাইয়া উরুগুয়ের যে একটা রেড কার্ড সেইটা কি অনেকটা কারণ, মানে ম্যাচের টার্নিং আপনাকে পয়েন্ট? তো একটু বললাম যে এই ইন্টারন্যাশনাল ম্যাচে একজন কম নিয়ে খেলা সো ডিফিকাল্ট। আপনি 5 মিনিট হোক 10 মিনিট হোক, এটা টিমের জন্য অনেক বড় একটা প্রেশার। কারণ আপনার 10 জন, আপনি 11 জনের এগেইনস্টে ফাইট করতেছেন। তো স্পেনের মতো টিমের সঙ্গে আসলে যারা পাসিং ফুটবল খেলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, মানে পাসিং ফুটবল খেলে কেউ এভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় না, বাট একমাত্র স্পেনিশ পক্ষে সম্ভব হয়েছে যে এত পাসিং ফুটবল খেলে তারা চ্যাম্পিয়ন হয়েছে এক গোল করে দিয়ে। মানে আপনার জিনিসটা নর্মালি বুঝতে হবে যে 10 জন এগেইনস্ট 11 ইন্টারন্যাশনাল ম্যাচে ভেরি ডিফিকাল্ট। ট্রু। বেলজিয়াম ভার্সেস নিউজিল্যান্ড 5-1। সো নিউজিল্যান্ডের প্রবলেমগুলো কোথায় ছিল, দুর্বলতাগুলো কি ছিল? দেখেন, এটা মনে হয় আমার ম্যাচ দেখে মনে হচ্ছে ওপেন ফুটবল খেলতে যে এই রেজাল্টটা, এবং বেলজিয়ামের রূপে চলে আসছে। বেলজিয়াম যে 2টা ম্যাচ লাস্ট ম্যাচ খেলেছে, তাদের বেশিরভাগ ইরানের ম্যাচটা তারা আসলে অনেক গোল মিস করেছে, এদিকে সুযোগগুলি কাজে লেগেছে এবং গোল পেয়েছে। আমি মনে করি যে বেলজিয়ামের বেস্ট পারফর্মটা খেলেছে। নিউজিল্যান্ডও চেয়েছে জিতার জন্য, লাস্ট ম্যাচ কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করার জন্য 50-50 ম্যাচ, ওপেন ম্যাচ খেলতে গিয়ে এই গোলের রেজাল্ট। আগামীকাল সকাল 8টায় সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ, যদিও হাই ভোল্টেজ বলবো কিনা জানি না, কারণ প্রতিপক্ষ জর্ডান। আর্জেন্টিনা এবং জর্ডান মুখোমুখি হচ্ছে। দেখেন, আমাদের এশিয়ার একটা টিমের সঙ্গে মুখোমুখি হচ্ছে, এবং লাস্ট ম্যাচ অলরেডি আমরা বলি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, বাট লাস্ট ম্যাচের আপনার কিছু প্লেয়ার চেঞ্জ হতে পারে বা নাও হতে পারে, কেউ রেস্টে যেতে পারে। সবকিছু মিলে একটা নতুন টিম যদি নামায়, তা আমি মনে করি যে যারা অনেক লম্বা লিগ খেলে আসতেছে তাদের রেস্ট হবে, এবং কিছু প্লেয়ার আপনার দেখার সুযোগ হয়ে গেল যে নেক্সট ম্যাচ তাকে দিয়ে কাজে লাগাতে পারে। আমরা যেরকমটা নরওয়েতে দেখলাম যে হাল্যান্ডকে নামানো হয়নি, তাকে রেস্ট দেওয়া হয়েছে পরবর্তী ম্যাচ খেলার জন্য। এমন কোনো সম্ভাবনা আছে যে মেসি নামবেন না? কারণ তিনিই তো গোল করছেন। দেখেন, আমি আর্জেন্টিনা কোচের ব্যাপারে আমরা সবসময় বলি তার চুজ কি, তার ফরমেশন কি, তার টিম কি, কেউ কিছু বলতে পারে না। আই থিঙ্ক আপনি মেসিকে না খেলালেও রেস্ট দিলে বেটার হয়, আবার মেসি খেললেও টিমের একটা জায়গায় যখন আপনার মেসি ভিত্তিক খেলা হয়, মানে আমরা কিছুটা মেসি মুভমেন্টগুলোর উপর ডিপেন্ড করে ফুটবল খেলা হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি মনে করি একটা নিউ টিম নামিয়ে আপনি নিউ স্টাইলে ফুটবল খেলতে পারেন, হাই প্রেসিং ফুটবল খেলতে পারেন, যেটা আর্জেন্টিনা মেসি না খেললে করে। জর্ডান কি কোনো রকম কোনো চমক দেওয়ার সম্ভাবনা রয়েছে নাকি না? গ্রুপের লাস্ট ম্যাচ হইতে পারে সম্ভাবনা, তারও যদি ওপেন ফুটবল খেলতে যায় আর্জেন্টিনার সঙ্গে ডিফিকাল্ট। আর যদি আপনাকে ধীরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং সেখানে লিওনেল মেসি রয়েছে, মেইন জিনিস হলো ধীরে সুস্থ যদি আপনাকে ট্র্যাপিং এ ফেলে খেলতে যায়, ফুল ডিপ ডিফেন্ডিং করে আপনাকে সুযোগ না দেয়, ওইটা করলে জর্ডানের জন্য সুযোগ থাকে কাউন্টার এটাকে। বাট আপনি যদি জিততে আসেন আর্জেন্টিনার সঙ্গে, এটা আপনাকে ফেস করতেই হবে, যেমন নিউজিল্যান্ড বেলজিয়াম ম্যাচের আপনি রেজাল্টটা দেখতে পাচ্ছেন। একেবারে এইটা প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নিব আর্জেন্টিনা এবং জর্ডানের এই ম্যাচটাতে সম্ভাব্য লাইন আপ কি হতে পারে। পরবর্তী ম্যাচ যদি আমি যাই, যদিও এই ম্যাচটা আগে শুরু হচ্ছে, বাট আমি এই ম্যাচটাকে পরেই আলোচনা করছি। কলম্বিয়া ভার্সেস হচ্ছে পর্তুগাল। সো পর্তুগালের ফার্স্ট ম্যাচে আমরা আপসেট হয়েছি, বাট পরের ম্যাচটাতে কিন্তু আমরা দেখেছি CR7 2টো গোল করেছে। হ্যাটট্রিক হলে খুব ভালো হতো, তার মধ্যে একজন তারকা। বাট তারপরেও কিন্তু পর্তুগাল ছন্দে ফিরেছে। সো এই ম্যাচে কেমন আশা করছেন পারফরমেন্স পর্তুগালের কাছ থেকে? আপনি যদি মানে সবকিছু বিচার আচার করে দেখেন, ম্যাচে তো জয়লাভ করে আপনাকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে, এবং কলম্বিয়া শক্তিশালী, এবং কলম্বিয়া কিন্তু এখন 6 পয়েন্ট পেয়ে টেবিলের টপে রয়েছে। এটা বললাম শক্তিশালী প্রতিপক্ষ, আপনাকে ম্যাচ জিততে হবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে, তাইলে আপনাকে এই ম্যাচ 50-50 ম্যাচ এখানে পারফর্ম করতে হবে। আপনি যদি লাস্ট পর্তুগালের পারফর্ম দেখেন, সেম যদি ম্যাচ খেলতে পারে তারা, আই থিঙ্ক পর্তুগালের পক্ষে ম্যাচ যাবে। কারণ আপনি যদি টিম হিসাব করেন, ম্যান টু ম্যান হিসাব করেন, তাহলে কলম্বোর থেকে পর্তুগাল অনেক দূর এগিয়ে। পর্তুগাল যদি জয়লাভ করে বা গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে কাদের সাথে ম্যাচ পড়বে? এটা আসলে এখনো পর্যন্ত ডিসাইড হয় নাই। এখানে কিছু জিনিস আছে, লাস্ট ম্যাচ জন্য অনেক টিম ডিসাইড হয় না। জার্মান কার সঙ্গে খেলবে, কোয়ালিফাই করলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, পর্তুগাল কার সঙ্গে খেলবে, এগুলো এখন স্পেনের সঙ্গে, স্পেন তো অলরেডি হয়ে গেছে, কাপভার্দের সঙ্গে যদি আর্জেন্টিনা খেলে, স্পেন খেলবে, এগুলো এখনো গ্রুপ ওই ধরনের ম্যাচের পর, আজকের ম্যাচের পর আপনি আজকে রাতেই পেয়ে যাবেন কে কার সঙ্গে খেলতে পারবে। দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে দেখে নেব পর্তুগাল এবং কলম্বিয়ার এই ম্যাচে সম্ভাব্য লাইন আপ কি হতে পারে।
পর্তুগালে রয়েছে CR7, অন্যদিকে যদি আমি একটু কলম্বিয়ার দিকে তাকাই, লুইসের পারফরমেন্স নিয়ে যদি একটু জানতে চাই। পুরা টুর্নামেন্টই তো ভালো ফুটবল খেলছে। আপনি যদি পর্তুগালে অনলি নট রোনাল্ডো, আপনার বার্নার্ডো সিলভা, ফার্নান্দেস, তারপর হলো তাদের মানে চ্যাম্পিয়ন্স লিগ জিতা প্লেয়ার যেখানে আছে সব কিছু মিলে আমি বলবো যে পর্তুগাল গুড শেপ। পর্তুগাল যদি ফার্স্ট ম্যাচটা আপনি যদি ছাড়া সেকেন্ড ম্যাচটা দেখেন, তারা গুড শেপ, তাদের উইনিং প্লেয়ার অনেক বেশি তাদের টিমে। তারা আপনি দেখেন সেট পিসে দুইটা সেট পিচ করলো, দুইটা সেট পিচে যে চেঞ্জ করা কত সুন্দর করে। ফার্স্ট গোল রোনাল্ডোর দিকে সব ফোকাস, লেফট ফুটে এসে গোল করে দেওয়া। তারপর লাস্ট একটা ব্রুনো ফার্নান্দেস চিপ করলো, রোনাল্ডো মারলো, ওইটাও গোল হওয়ার সম্ভাবনা ছিল, মানে রোনাল্ডোর হ্যাটট্রিক। মানে এই ধরনের প্ল্যান একটা টিমে, মানে টিম হিসাবে পর্তুগাল আসলে ফ্রান্সের মতোই টিম। মানুষ কেন পর্তুগালকে চ্যাম্পিয়ন ধরা হচ্ছে, আমি মনে করি যে কলম্বিয়া যদি ওয়ান ম্যান শো, পর্তুগাল কিন্তু ওয়ান ম্যান শো না। আমরা বলি রোনাল্ডো, বাট রোনাল্ডো আগের রোনাল্ডো আর এখনো রোনাল্ডোর মধ্যে আপনার অনেক পার্থক্য আছে। যার স্পিড কম, আগের মতো স্পিড গতি নাই, এবং সে ফিনিশার, বাট আপনার টিম বন্ডিংটা মিসিং। আপনি এখন আমি বলবো যে পর্তুগালে উইনিং প্লেয়ার অনেক বেশি। রোনাল্ডোকে ঘিরে তো তারা ফুটবল খেলে না, তারা টিম গেম খেলে। এই টিম গেমে রোনাল্ডোর সুযোগ থাকে ভালো স্কোর করা, ভালো কিছু করার। আমরা যে রোনাল্ডোকে চাই, ওই রোনাল্ডোকে আমরা দেখতে চাই। ওই টিমে সুপারস্টার রোনাল্ডো, ওই টিমে সুপারস্টার আরও আছে, বিতিনিয়া আছে, সব কিছু মিলে আমি মনে করি যে আপনি যদি কলম্বিয়া পর্তুগালের চিন্তা করেন, কলম্বিয়া ওয়ান ম্যান শো, পর্তুগাল ফুল টিম। পর্তুগাল অনেক বেটার কলম্বিয়া থেকে, বাট পয়েন্ট টেবিলে তারা নিচে, বাট তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। একেবারেই তাই। আমি ইংল্যান্ড এবং অন্যদিকে পানামার প্রসঙ্গে যাবো। ইংল্যান্ড ভার্সেস পানামা, এবং টেবিলের টপে রয়েছে ইংল্যান্ড 4 পয়েন্ট নিয়ে, অন্যদিকে ঘানাও কিন্তু 4 পয়েন্ট নিয়ে টেবিলের সেকেন্ড পজিশনে রয়েছে। বাট এই ম্যাচটা কতটুকু আপনার সমীকরণটাকে বদলে দেবে? ক্রোয়েশিয়া আর্থিক ঘানার খেলা, এখানে যে জিতবে সেই কোয়ালিফাই করার সুযোগ আছে 6 পয়েন্ট নিয়ে। আই থিঙ্ক আমি মনে করি ইংল্যান্ড আর পানামার মধ্যে ইংল্যান্ড এগিয়ে যাবে। এই গ্রুপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে। ঘানা আর ক্রোয়েশিয়ার ম্যাচের উপর আপনাকে ডিসাইড হবে কে যাবে, কে আসলে দেখা যাচ্ছে যে সেকেন্ড পজিশনে থাকবে। হ্যাঁ, কে সেকেন্ড পজিশন, মানে বেস্ট রানার আপ, মানে আপনার বেস্ট না, রানার আপ হয়ে কে যাবে। এবং ভোররাত 3টায় মুখোমুখি হচ্ছে ঘানা এবং ক্রোয়েশিয়া, যেটা আপনি একটু আগেই বললেন। সো এখানে আমার কাছে মনে হয় যে ফেভারিট ক্রোয়েশিয়া। এই ম্যাচটা ইন্টারেস্টিং ম্যাচ। এই ম্যাচটা আপনি দেখে এনজয় করতে পারেন, কারণ এই ম্যাচে ওপেন ফুটবল হবে। কারণ ঘানা চাবে 1 পয়েন্টের জন্য, আপনার এই ক্রোয়েশিয়া যাবে জিতার জন্য, কারণ ক্রোয়েশিয়া জিতে কোয়ালিফাই করতে হবে। ক্রোয়েশিয়ার হাতে 3 পয়েন্ট। ড্র হলো ক্রোয়েশিয়া নাম্বার 3 টিম হিসেবে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, বাট তারা গ্রুপ রানার্স আপ হতে পারবে না। রাইট। তো সেখানে ক্রোয়েশিয়া ডেফিনেটলি চাইবে লুকা মডরিচের টিম যে অবশ্যই ঘানাকে হারিয়ে এই ম্যাচটা অন্তত জয়লাভ, বেস্ট রানার্স আপ, মানে সেকেন্ড পজিশনে যাওয়ার জন্য। ডিআর কঙ্গো এবং উজবেকিস্তান, মাস্ট বি উজবেকিস্তান। ওয়াই নট ডিআর কঙ্গো? দেখেন, কঙ্গো টিম ইজ গুড টিম, বাট আমার কাছে মনে হয়েছে উজবেকিস্তান একটু বেটার, যদিও টেবিলের একদম তলানিতে আছে, বাট হয়তো এই ম্যাচে তারা ঘুরে দাঁড়াতে পারে। রাইট। আলজেরিয়া ভার্সেস অস্ট্রিয়া। অস্ট্রিয়া আমরা ম্যাচ দেখেছি, আর্জেন্টিনার সঙ্গে আলজেরিয়ার ম্যাচ, অন্যদিকে অস্ট্রিয়ার ম্যাচ, এবং একদম সেকেন্ড পজিশনে যেহেতু অস্ট্রিয়া আছে, থার্ড পজিশনে রয়েছে আলজেরিয়া। হয়তো তারা চাইবে যে এই ম্যাচটাতে জয়লাভ করে সেকেন্ড হবে। আলজেরিয়া যদি জিতে মাসবে আলজেরিয়া সেকেন্ড হবে, আর অস্ট্রিয়া ড্র করলে অস্ট্রেলিয়া সেকেন্ড হবে। ড্র করলে 1 পয়েন্ট পাচ্ছে, কারণ দুজনেরই এখন পয়েন্ট কিন্তু 3-3 4-4 হবে, কিন্তু গোল ব্যবধান আই থিঙ্ক অস্ট্রেলিয়া যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এক্স্যাক্টলি। যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, আজকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকুন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আর ধন্যবাদ আপনাকে। আর হলো ওয়ার্ল্ড কাপ আপনারা এনজয় করেন, সবাই খেলা দেখেন। আমরা চাই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক, আপনি চান ব্রাজিল চ্যাম্পিয়ন হোক, এভাবে চলে যাবে তর্ক বিতর্ক। ওয়ার্ল্ড কাপটা জানি সুন্দরভাবে শেষ হয়, এবং যার যার পছন্দের দল জানি চ্যাম্পিয়ন হতে পারে, যে কোনো একটা। না, আমার কথা হচ্ছে প্রিয় দর্শক, যেই দল সবচেয়ে ভালো খেলবে তারাই চ্যাম্পিয়ন হোক। আজকে আমি ফ্রান্সের জার্সি পরে আছি। ফ্রান্সের খেলা ভীষণ ভালো লাগে আমাদের প্রত্যেকের। সো প্রিয় দর্শক, সবাই অনেক ভালো থাকুন। অবশ্যই খেলা দেখবেন, কারণ খেলা দেখলে মস্তিষ্কের ভেতরে এক ধরনের শান্তি অনুভূত হয়। আমরা অনেক রকম নেগেটিভিটি থেকে দূরে থাকি। আর অবশ্যই থাকবেন টিভিএস এর সঙ্গে।